নমস্কার বন্ধুরা। আজকে এসএসসি 2025-এর যে এক্সাম তা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটা গুরুত্বপূর্ণ মামলা ছিল, যেখানে মূল বিষয়বস্তু ছিল যে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবেন কিনা এবং তার সঙ্গে এক্সপিরিয়েন্সে যারা 10 নাম্বার রয়েছে সেটা মূলত ভ্যালিডেট কিনা সেই বিষয়ে, এবং পরীক্ষা ঠিক কত নাম্বারের হবে, কাদের জন্য কিরকম হবে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে মূলত মামলা ছিল কলকাতা মূলত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি শ্রী সৌমেন সেনের এজলাসে। এবং এখানে আপনারা সবাই জানেন যে গতকাল বিচারপতি শ্রী সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে, সিঙ্গেল বেঞ্চ থেকে কিন্তু অর্ডার এসেছিল যে টেন্টেডরা কোনোভাবে যেন পরীক্ষায় না বসে, এবং এই অর্ডার উনি বলেছিলেন। সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং এসএসসি যৌথভাবে কিন্তু অ্যাপ্লাই করেছিলেন মূলত ডিভিশন বেঞ্চে। এবং ডিভিশন বেঞ্চে আজকে ঠিক কি হলো, মূলত বিচারপতি সৌমেন সেন তিনি কি অর্ডার দিলেন, এই নিয়ে মূলত ভিডিও। প্রথমত হচ্ছে, আজকে সেভাবে কোনো অর্ডার কিন্তু হয়নি, কিন্তু বিচারপতি সৌমেন সেন একদম স্পষ্টভাবে এসএসসি এবং রাজ্য সরকারের নিরপেক্ষতা নিয়ে বা তাদের যে একটা নিউট্রাল একটা বডি এসএসসি, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তুলেছেন। রাজ্য সরকারের উপরেও কিন্তু প্রশ্ন চিহ্ন তুলেছেন যে আপনারা কি করে টেন্টেডদের জন্য আপনারা মূলত এখানে তদবির করতে এসেছেন। টেন্টেড যারা, তারা অযোগ্য এবং তারা মূলত চাকরি থেকে বরখাস্ত হয়েছেন, এবং এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তারা পরীক্ষায় বসতে পারবেন না। তারপরেও আপনারা কেন তাদের হয়ে এখানে তদবির করতে এসেছেন? তাহলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন উঠছে। আপনারা একটা স্বশাসিত সংস্থা এসএসসি, রাজ্য সরকারও সবার জন্য, কিন্তু আপনারা কেবলমাত্র তাদের জন্য কেন এখানে এসেছেন? এটাই প্রথম তোমার প্রশ্ন ছিল। তো সেই মর্মে কিন্তু মূলত এসএসসির পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত উকিলরা ছিলেন, অ্যাডভোকেটরা ছিলেন, মূলত কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি কিন্তু বলছেন যে এটা একটা জনস্বার্থ বিষয়, তাই আমরা এসেছি। তো এখানে কিন্তু বিচারপতি স্পষ্টভাবে বলেছেন যে এটা কিন্তু একেবারে উচিত নয়। একটা স্বশাসিত একটা মূলত নিউট্রাল বডির কাছ থেকে এটা কিন্তু আশা করা যায় না। সত্যি খুবই হাস্যাস্পদক, কারণ যেখানে এত হাজার, এত লক্ষ ছেলে মেয়ে এই রাজ্য সরকার বা এসএসসি বা যাই হোক না কেন, এই দুর্নীতির একটা মূলত জায়গায় দাঁড়িয়ে কিন্তু সবাইকে চাকরি হারাতে হয়েছে। যোগ্যরা আজকে পথে বসে রয়েছেন, নানা রকম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, এবং তার সঙ্গে যারা অযোগ্য তারা চাকরি থেকে বরখাস্ত হয়েছে। নতুন একটা ফেজ রিক্রুটমেন্ট আসতে চলেছে, সেখানে এত জটিলতা কেন? যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে উল্লেখ করেছিল যে পরীক্ষা অযোগ্যরা বসতে পারবেন না। তো এইখানে কিন্তু বিশাল বড় একটা সমস্যা তৈরি হয়েছে। আজকে সম্পূর্ণ অর্ডার যদিও দেননি বিচারপতি, কালকে আরো ভালোভাবে শুনবেন। এখানে মূলত বেশ কিছু জায়গায় আরো কনফিউশন রয়েছে, যেমন 10 নাম্বার এক্সপিরিয়েন্সের বিষয়টা, সেটাও একটা গুরুত্বপূর্ণ। এবং 2016 সালের যে প্যানেল, সেটা যদি 2016 সাল অনুযায়ী যদি এক্সাম হয়, সেখানে 10 নাম্বার এক্সপিরিয়েন্স পাবে না সবাই। তো সেক্ষেত্রে সেখানে একটা আলাদা প্যানেল হবে, এখানে একটা আলাদা প্যানেল হবে। সেখানে যদি 2016 সালের যে মূলত নিয়ম, সেই রুলস অনুসারে যদি এক্সাম হয়, সেখানে কিন্তু মূলত 55 নম্বরের পরীক্ষা হবে। আবার বর্তমান যে রুলস, সেই রুলস অনুসারে কিন্তু বলা হচ্ছে 60 নম্বরের পরীক্ষা হবে। তাহলে কি করে দুটো এক্সাম শিডিউল, বিভিন্ন বিষয় রয়েছে, বিভিন্ন মূলত ক্লারিফিকেশনের প্রয়োজন রয়েছে, এবং পর্ষদ যে বা এসএসসি বা বোর্ড যে মূলত নোটিফিকেশন দিয়েছে, সেই নোটিফিকেশন কারেকশন করতে হবে। এরকম অনেক জায়গা রয়েছে, অনেক জটিলতা রয়েছে, আরো বহু জটিলতা রয়েছে মূলত। তো সেগুলোর কি দিক নির্দেশ হয় সেটা অবশ্যই আমাদের চোখে থাকবে। আগামীকাল মূলত 12টার সময় আবার বিচারপতি শুনবেন এই মামলা, এবং সেখানে প্রথমত এবং প্রধানত যে বিষয়টার উপর আলোকপাত করবেন হচ্ছে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবেন কি না। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি কালকে রাজ্য সরকার বা মূলত পর্ষদ কোনো ভালো দিক বা পজিটিভ দিক তাদের জন্য না নিয়ে আসতে পারে টেন্টেডদের জন্য, তাহলে কিন্তু তারা আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে পারেন। তো সেক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি কোন দিকে এগোবে, কোন জায়গায় দাঁড়াবে, কবে পরীক্ষা, সত্যি কি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা সম্ভব, ফর্ম ফিল আপের ডেট কি আরো এক্সটেনশন হবে? এই মুহূর্তে ফর্ম ফিল আপের যা সিচুয়েশন, সবাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেননি। খুব কম সংখ্যক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছেন, প্রায় 2,10,000 মতো ক্যান্ডিডেট আপাতত কিন্তু ফর্ম ফিল আপ করেছেন। আরো বহু সংখ্যক, প্রায় 4 গুণ মতো বা 3 থেকে 4 গুণ আরো ফর্ম ফিল আপ হবে। কিন্তু তাদের মধ্যে একটা আশা আশঙ্কার দিক ঘনীভূত হচ্ছে যে এই পরীক্ষার ভবিষ্যৎ কি, বা রাজ্য সরকার যেভাবে বিভিন্ন রকমের জটিলতা নিয়ে এসেছে এই প্যানেলের মধ্য দিয়ে, যাদেরকে নিয়োগ করাতে চাইছে, কাকে নিয়োগ করাতে চাইছে, তার স্পষ্ট উদ্দেশ্য একদম আমরা বুঝতে পারছি সবাই। তো সেই কারণে কিন্তু বহু ক্যান্ডিডেট কিন্তু এখনো ফর্ম ফিল আপ করেননি। তো সেই জায়গাগুলো কিন্তু স্পষ্ট কালকে কি দিক নির্দেশ হয়, বা যদি
পর্ষদের জন্য বা রাজ্য সরকারের জন্য টেন্ডারদের জন্য কোনো সুখবর না নিয়ে আসতে পারেন, তারা আবার কিন্তু বেহায়াপনা বেলেল্লাপনার মধ্য দিয়ে তারা কিন্তু আবার সুপ্রিম কোর্টে যেতে পারেন। এছাড়াও আরো একটি আশ্চর্যের বিষয়, অত্যন্ত আশ্চর্যজনিত করেছে আমাদের সবাইকে, যে রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি উকিল ছিলেন কল্যাণ ভট্টাচার্য, তিনি স্পষ্টভাবে বলছেন যে যদি টেন্ডাররা পরীক্ষায় না বসতে পারে, তাহলে 16 সালে যারা মূলত যেসব প্রার্থীরা বঞ্চিত হয়েছেন, যারা সেই সময় চাকরি পাননি, তারাও কোনোভাবে পরীক্ষা দিতে পারবেন না। যদি টেন্ডারের পরীক্ষায় না বসতে পারেন, তারাও কোনোভাবে পরীক্ষায় বসতে পারবেন না। এরকম একটা বক্তব্য যদি রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয় বা এসএসসির পক্ষ থেকে সওয়াল করা হয়, তাহলে এতে স্পষ্ট যে সেই এসএসসি বা সেই বোর্ড বা সেই রাজ্য সরকারের কতটা যোগ্যতা রয়েছে এই এক্সামটিকে নিরপেক্ষভাবে এবং সম্পূর্ণ স্বচ্ছভাবে করার। যাই হোক, পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে বা পরবর্তী আপডেট আমরা অবশ্যই পেলে আপনাদেরকে জানাবো। আগামীকালই মূলত 12টার সময় শুনানি রয়েছে এবং নেক্সট আপডেট এলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।